আচ্ছা, আমরা মনে হয় ওয়েট করি যাতে হচ্ছে আমরা আমাদের ম্যাক্সিমাম পার্টিসিপেশন যাতে এনশিওর করতে পারি। আর 2 মিনিটস পর বা 1 মিনিটস পর হচ্ছে আমরা স্টার্ট করছি তাহলে। আমার মনে হয় আসলে আমাদের শুরু করে দেওয়া উচিত, কারণ আসলে সবারই অনেক ব্যস্ততা রয়েছে এবং আমাদের টাইমগুলো অ্যাকচুয়ালি লিমিটেড। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার রিসার্চ পডকাস্ট. This is Nehrin, and today we will discuss about research and its backgrounds and so on. And we will also try to connect the dots between our imagination and implementation. So whether you are a researcher or student or just curious, we will try to dive together with you all. So into this case. Uh, okay, so let's get the ball rolling. First of all, we have Hossein Mohammad Masoom Bhaiya with us. So welcome Bhaiya to our today's research podcast. We are really excited. ওকে, অনেক ধন্যবাদ মেহেরিনকে। তো আজকে যেহেতু ঈদের আগের দিন, তো সেই ক্ষেত্রে আমি আসলে স্লাইড বা রিসার্চ নিয়ে ওইরকম কিছু কথা বলবো না। ওভারঅল হয়তো বা আমার যে পুরো জার্নিটা কিরকম ছিল, তো জার্নির পথে স্ট্রাগল প্লাস হলো ওভারঅল এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। কারণ রিসার্চ জিনিসটা আসলে এটা ইন্টারেস্টিং না অনেকের কাছেই, হয়তো এটা অনেকটা বোরিং। তো এর জন্য আর কি আজকে আমরা একটু গল্প করব। তো গল্পের মধ্যে যতটুকু আর কি কভার করা যায়। তো ধন্যবাদ Sure মেহেরিনকে। ভাইয়া। শুরু করতে পারি নাকি? জি অবশ্যই ভাইয়া। আমার কথা কি শোনা ভাইয়া, যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে। আমাদের সবার জন্য এবং অডিয়েন্সের জন্য আপনি যদি আপনার ইন্ট্রোডাকশনটা ইন ডিটেইলসে যদি একবার বলতেন তাহলে বেটার হতো। হ্যাঁ, তো আমি হোসেন মোহাম্মদ মাসুম। রিসেন্টলি এখন আমার স্টার্টআপ নিয়ে কাজ করতেছি প্যারিসে। তো আমি স্টার্টআপ শুরু করার আগে একটা বিশাল বড় জার্নি ছিল। তো আমি প্রথম আমার স্টার্টআপটা কি সেটা নিয়েই বলি, তারপর ইন ডিটেলসের সামনে যাব। তো মেইনলি আমি যেহেতু বাই ট্রেনিং বায়ো ইঞ্জিনিয়ার, আমি পড়াশোনা করছি মেইনলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপর। And দেখা গেছে যে আমাদের যে কাজ সেটা অনেকটা ল্যাব বেস। তো আমরা মাইক্রো অর্গানিজম নিয়েই ডিল করি। তো এটাকে কিভাবে ম্যানিপুলেশন করা যায়, সামহাও এটাকে চেঞ্জ করে ইউজফুল পারপাসে ব্যবহার করা যায়, তো এই কাজগুলোই করে থাকি। তো এই কাজগুলো করার মাধ্যমেই দেখা গেছে যে আমার এখনকার যে যাত্রা সেটা হলো বায়ো ফার্টিলাইজার ডেভেলপমেন্ট করা এই ফ্রেন্স প্যারিস ইকোসিস্টেমে। তো এখানে হলো ফ্রেন্স গভর্নমেন্ট থেকে সিলেক্টেড একটা স্টার্টআপ আমাদের, যেটা আমরা কাজ করতেছি। আমরা রিসেন্টলি শুরু করছি। আমি এখানে দেখা গেছে যে এরাসমাস মান্থস মাস্টার স্কলারশিপ প্রোগ্রামে ছিলাম, বিজনেস স্টাডিজ প্রোগ্রামে, যদিও এটা মেজর ছিল এন্টারপ্রেনারশিপের উপর। তো এইখানে আলটিমেট শেষ করার পরেই আমি আমার স্টার্টআপ জার্নিটা শুরু করি। আর এইখানে যে জিনিসটা হয় যে আমার এই পুরো যাত্রাটায় আমাকে অনেক দেশে করতে হয়, ভিজিট করতে হয়, যেহেতু এক্সচেঞ্জ প্রোগ্রাম ছিল। তো ওভারঅল এইখানে আমার মাস্টার্সে আমাকে 4টা দেশে পড়াশোনা করতে হয়। ফার্স্টলি যেটা হলো যে এটা অনলি ফর লাইক ইরাসমাসের জন্য। তো ইরাসমাসে যেটা ছিল যে আমাকে ক্রোয়েশিয়াতে থাকতে হয়েছে 6 মাস। তারপর ওভারঅল লিথুনিয়াতে 6 মাস। দেন বেলজিয়ামে আমার শেষ হয়, বাট ইন্টার্নশিপ করা হয় ইউকেতে ক্যামব্রিজে। তো তার আগে আমি আন্ডারগ্রেড করি পাকিস্তান থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপর। আমার আরো কিছু বায়ো ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়াশোনা করি ফ্রান্স থেকে। স্টার্টআপ নিয়ে আমি ট্রেনিং নেই জার্মানি থেকে। তো ওভারঅল প্লাস সুইজারল্যান্ডে কিছুদিন গবেষণা করা হয়, সেটা আমরা ফার্দার বলবো কি নিয়ে কাজ করা হয়েছে সেখানে। তো এই ছিল মেইনলি আমার কাজ প্লাস যেটাকে বলে ইন শর্টে আমার ইন্ট্রোডাকশন। তো এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে এই কাজগুলো করতে গিয়ে হিউজ পরিমাণ ডিফিকাল্টিস ফেস করতে হয়। প্রত্যেকটা জার্নি বা ট্রানজিশন পিরিয়ডটা একটা বড় ধরনের একটা পেইনফুল বলা যায়, যদি সেটা হয় রিসার্চ, বিজনেস বা এনিথিং। তো এইখানে যে জিনিসটা হলো যে একটা আমি যেটাকে বলি যে
স্বপ্ন জিনিসটা হলো ইম্পর্টেন্ট। তো যদি স্বপ্ন না থাকে সেই ক্ষেত্রে এখানে কাজ করা ডিফিকাল্ট। তো স্বপ্নটাই দেখা গেছে যে আল্টিমেট যাত্রাগুলাকে সামনের দিকে এগিয়ে নেয়। আর আরেকটা হলো যেটা হলো আমি বলব যে ফেইলিউরটাকে অনেকেই দেখা গেছে যে অনেক নেগেটিভ ভাবে নেয় আমাদের ইকোসিস্টেমে। তো আমি বলি যে ফেইলিউরটা ইম্পোর্টেন্ট প্রত্যেকটা জার্নিতে। একেকটা ট্রানজিশন পিরিয়ডে দেখা গেছে হিউজ পরিমাণ ডিফিকাল্টিজ প্লাস ওইখান থেকে আল্টিমেট ওভারকাম করে সামনের দিকে যাওয়া। এই ট্রানজিশন পিরিয়ডটা যে যত ভালোভাবে ডিল করতে পারে তার জন্য পথটা দেখা গেছে অনেকটাই স্মুথ হয়। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমি এই পর্যায়ে হচ্ছে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে যেহেতু আমাদের পডকাস্টটা হচ্ছে রিসার্চ রিলেটেড, তো আপনার হচ্ছে আসলে এই রিসার্চের প্রতি আপনি ঠিক কোন টাইমে আপনি অনুভব করলেন যে ওকে দিস ইজ মাই প্যাশন এন্ড আই থিঙ্ক আই শুড গো ফর ইট, বা আপনি রিসার্চের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সবাই ইন্টারেস্টেড থাকি এন্ড কিন্তু আমরা আসলে বুঝে পাচ্ছি না যে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্রোচ করা উচিত, বা সাবজেক্ট সিলেকশনটা বা টপিক সিলেকশনটা অ্যাকচুয়ালি কি হবে, বা কোনটা নিয়ে আগালে হয়তো বা আমরা সুদূর প্রসারী হচ্ছে কোনো একটা ইম্প্যাক্ট থাকবে। তো এইগুলো কিভাবে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি পয়েন্ট আউট করে হচ্ছে প্রসিড করতে পেরেছিলেন, যদি একটু শেয়ার করতেন। আমি যেটা বলি যে রিসার্চে সব থেকে আমাদের মা খালারা সব থেকে ভালো, সব থেকে পুরাতন রিসার্চ হলো যে খাবার রান্না করা। তো এইখানে যে জিনিসটা হয় যে একটা খাবার রান্না করতে আলটিমেট অনেক কিছু বাজার থেকে সংগ্রহ করতে হয়। তারপরে এটা রান্নার পরে এটাকে ট্রাই করতে হয় যেটা মানে কতটুকু লবণ দেওয়া লাগবে, কতটুকু আদার ইনগ্রিডিয়েন্টস দেওয়া লাগবে। তো ওভারঅল যে কম্বিনেশন, তো এটাকে তারপরে আরেকটা ব্যাপার থাকে যে সবকিছু দেওয়ার পরে এটাকে চেখে দেখা, যেটাকে বলে যে এটা আসলে স্বাদটা কিরকম হলো। তো এটাই আসলে আমি বলি রিসার্চ। এখানে নতুন কিছু নাই, কিছু অ্যাজাম্পশন দ্বারা করানো। তার আগে যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হলো প্রবলেম সলভিং। দুনিয়ার যত ধরনের রিসার্চ হয় তার ফার্স্ট স্টেপ হলো প্রবলেম আইডেন্টিফিকেশন। তো রিসার্চ মানে যে আমাদের একটা কনসেপ্ট আছে পাবলিকেশন করা প্লাস কিছু মানে কন্ট্রিবিউশন করা রিসার্চ, রিসার্চ করে মানে ল্যাবে, জিনিসটা এরকম না। মেইন যে রিসার্চ আমি মনে করি সেটা হলো যে কোনো একটা প্রবলেম সেটাকে সলভ করার যে অ্যাপ্রোচ গুলো ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে, সেটাই হলো গবেষণা। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমি মনে করি যে একটা দীর্ঘ একটা অভিজ্ঞতার পরে আসে। আদারওয়াইজ দেখা গেছে যে এখন যে আমাদের যে বাংলাদেশের ইকোসিস্টেম, সেইখানে আন্ডার গ্রেডে পরে দেখা গেছে 20টা রিসার্চ পেপার করে ফেলছে, আলটিমেট রিয়াল লাইফে কোনো তার রিসার্চের অভিজ্ঞতাই নাই। তো জিনিসটা মানে অনেক সময় থাইমা যেতে হয় যাত্রাপথে। তো আমি বলবো যে রিসার্চের যে ব্যাপারটা সেটাকে আগে একটু বুঝে যে মানুষ কি করতেছে, কেন করতেছে, যে হোয়াই যে কোশ্চেনটা এটাকে রেইজ করা বারবার। তো এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। তো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি প্রথম আন্ডার গ্রেড শুরু করি কম্পিউটার সায়েন্সের উপর। দেন আফটার 6 মান্থ দেখা গেছে যে আমি আলটিমেট চেঞ্জ করি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। তো তারপর একটা সামহাউ ভিতর থেকে একটা মোটিভেশন কাজ করতো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এইখানে নতুন কি করা যায়। তো নতুন কিছু করার যে চিন্তা ছিল সেইখান থেকেই দেখা গেছে আলটিমেট বিভিন্ন জায়গায় যাওয়া। যদি কোনো কনফারেন্স হইতো সেখানে চলে যেতাম, বা কোনো টক থাকতো, কোনো ভালো ধরনের স্কিলড মানুষ আসতো, সেখানে চলে যেত। তো চলে যাওয়ার পরে যে তাদের অভিজ্ঞতাগুলো আলটিমেট শুনতাম, দেখতাম, তাদের সাথে কথা বলতাম, প্রশ্ন করতাম। তো আলটিমেট যে জিনিসটা হলো স্যাটিসফাই, নিজের মধ্যে স্যাটিসফ্যাকশনের যে ব্যাপারটা, যে অনেকগুলো কোশ্চেন করার পরে যে মানে হ্যাঁ একজনের কাছ থেকে উত্তর পাইলাম, তারপরে তো একটা ব্যাপার থাকে যে কতটুকু স্যাটিসফাই আমি এটার উপর। তো সেটার জন্য দেখা গেছে আমাকে নিজেকে স্টাডি করা লাগতো নিজে থেকে। তো এইভাবে আস্তে আস্তে তো আলটিমেট দেখা গেছে আমি আন্ডার গ্রেড সেকেন্ড সেমিস্টার থেকেই ল্যাবে কাজ করা শুরু করি, যদিও সেই কাজটা ছিল প্লান্ট টিস্যু কালচারের উপর। দেন মনে হলো 1 বছর, 1 বছর ল্যাবে কাজ করার পরে মনে হলো না আরে এই প্লান্ট রিজেনারেটিভ যে এগ্রিকালচার যেটা আছে আমি আর এইখানে ইন্টারেস্ট পাচ্ছি না, তাহলে আমাকে চেঞ্জ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি চলে গেলাম সামহাও আরেকটা খোঁজ পাইলাম এর মাঝখানে যে হ্যাঁ সামহাও
একজন কেমিস্ট থেকে আসছে বা আরো কিছু সায়েন্টিস্ট আসতেছে, তারা বায়ো ইন্সপায়ার্ড ডিজাইন নিয়ে কাজ করে। মানে জিনিসটা হলো অনেকটা এরকম যে লাইফ থেকে তারা ইন্সপায়ার হয়ে কিছু টেকনোলজি ডেভেলপ করে। সেটা হতে পারে রকেট, প্লাস হলো যেমন হলো হাই স্পিড ট্রেন। তো এরকম অনেকগুলো ইনোভেশন যেগুলো হলো লাইফ সায়েন্স বা নেচার থেকে আসছে, নেচার থেকে ইন্সপায়ার। তো ওইখানে যখন গেলাম, তারপর মনে হলো না কি করতেছি, তাহলে এটা দেখা যায়, এটা করা যায় কিনা। তো তখন দেখা গেল যে আলটিমেট ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করা। এইভাবে ঘাটাঘাটি করার পরে আফটার 6 মান্থ দেখা গেছে আমি খোঁজ পাইলাম সিনথেটিক বায়োলজি। সিনথেটিক বায়োলজিকে অনেকটাই বায়ো ইঞ্জিনিয়ারিং বলে। তো এটাকে অনেকটাই যেহেতু আমার একটা ইন্টারেস্ট ছিল প্রোগ্রামিং প্লাস অন্যান্য ম্যাথমেটিক্যাল জিনিসপত্রের উপর, তো আমি এটাকে অ্যালাইন করতে পারলাম। তারপর থেকেই আর কি বায়ো ইঞ্জিনিয়ারিং এর প্রতি একটা ইন্টারেস্ট জাগে, তারপর থেকেই যাত্রা শুরু। তো যাত্রার যে ব্যাপারটা আমি বলবো যে রিসার্চ শুরু করার জন্য কোশ্চেন করতে হবে নিজেকে, এটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট। যে কেউ একজন বলছে সে রাইট, সায়েন্সে এরকম কিছু নেই। সে রং হইতে পারে। তো সেটাকে কোশ্চেন করে দেখতে হবে যে সে কতটুকু রাইট, না মানে সে রাইট হলেই যে সেটাকে মেনে নিতে হবে, বাট সেটাকে জানার পরে মাইনা না, এই যে ব্যাপারগুলো। তো আমার মনে হয় যে মেইন জিনিসটা হলো কিউরিসিটি। সায়েন্সে আহ আহ শুরু করা বা রিসার্চ শুরু করার যে ব্যাপারটা, সেটা শুরুই হয় কিউরিওসিটি থেকে। তো এটা হলো সবার জন্য সব থেকে ইম্পর্টেন্ট, আদারওয়াইজ এটা লং টাইম এটা কেউ ধরে রাখতে পারে না। যদি অন্য কোনো কিছুর জন্য মানে সায়েন্স গবেষণা শুরু করে জি বা অন্য ভাই, কিছু আসলে শুরু মানে কোনো বিষয়ে যদি আমাদের আসলে প্যাশন না থাকে তাহলে সেই বিষয়টা নিয়ে আসলে বেশি দূর হচ্ছে এগোনো যায় না। করে এক্স্যাক্টলি। জি ভাইয়া। হ্যাঁ, আমি একটু জানতে চাচ্ছিলাম যে যে মুহূর্তে হচ্ছে আপনি ডিসাইড করলেন যে ঠিক আছে এখন হচ্ছে আমি বাংলাদেশ থেকে দেশের বাইরে হয়তো বা অ্যাপ্রোচ করব বা কোনো একটা ইউনিভার্সিটিতে হয়তো বা ব্যাচেলার্স ডিগ্রি। হ্যালো, আমি কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, আমি শুনতে পাচ্ছি না, মনে হয় মিউট করা। ও সরি, এখন মনে হয় শুনতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, সরি ফর দ্য টেকনিক্যাল ইস্যু। ভাইয়া, আপনি আপনার জার্নিটা শেয়ার করছিলেন। তো আমরা এখন এমন একটা পর্যায়ে আছি যে খুব ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে সবকিছু। একটা স্পেশালাইজড বিষয় অটোমেটিকলি জেনারেলাইজড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা আপনাকে একটু আনকনভেনশনাল দেখি যে আপনি এন্টারপ্রেনারশিপ নিয়ে মাস্টার্স করেছেন এবং বেশ কয়েকটা দেশে আপনি আপনার এক্সপেরিয়েন্সটা গ্যাদার করেছেন। তো এই জায়গা থেকে আপনি একটা হাইব্রিডাইজড কালচারের মধ্যে ছিলেন। আপনার লার্নিং গুলো কি কি, বা কি কি লার্নিং গুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন যাতে আমরা যে আপকামিং ডেইজে আমরা যাতে ফ্লারিশ করতে পারি? আচ্ছা, এখানে যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো যে একটা কালচার, সেটা সায়েন্স হোক, বিজনেস হোক বা অন্য যে কোনো কিছু হোক, কালচার জিনিসটা হলো ইম্পর্টেন্ট। তো যে ব্যাপারটা এখানে সায়েন্সের ক্ষেত্রে আসে, স্পেশালি বিজনেস, সায়েন্স আর কালচার যদি এটাকে কম্বাইন করা যায়, যেমন আমাদের একটা কালচার আছে, একটা ইকোসিস্টেম, প্লাস কিছু স্পেসিফিক প্রবলেম। তো এইগুলা দিয়েই দেখা গেছে যে সায়েন্স কাজ করে কিরকম, সেটা অনেকটা দেখা গেছে যে আমাদের মেইন প্রবলেম গুলো কি, স্পেশালি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, পলিউশন একটা মানে বিশাল সমস্যা, যানজট একটা ব্যাপক মানে এইখানে মানে ভয়াবহ রকমের দেখা গেছে সমস্যা। প্লাস সাথে সাথে হলো পপুলেশন ম্যানেজমেন্ট, যেটা এখন প্রত্যেকটা অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশনের জন্য এটাকে কন্ট্রোল করা হিউজ একটা চ্যালেঞ্জ।
তো ওভারঅল দেখা গেছে যে এই কালচার যদি ভালোভাবে জানা যায়, দেন সায়েন্সটা আরো ভালোভাবে প্র্যাকটিস করা যায়। তো আলটিমেট এখনকার যে ডেভেলপ কান্ট্রিগুলার যে কালচারাল যে একটা মানে সায়েন্টিফিক কালচার যেটা, সেটা হলো অনেকটাই বলা যায় কাটিং এজ রিসার্চ বেস। তো সেটা কিরকম? তো অনেকটাই বলা যায় যে বিজ্ঞান মানুষ তখনই প্র্যাকটিস করে যেটা যখন তারা সেইটা জীবন, সমাজ এটার সাথে রিলেট করতে পারে। এটা রিলেট করতে না পারলে আলটিমেট ওইটা নিয়ে মানে কোনো ধরনের বিজ্ঞান প্র্যাকটিস হয় না। সেটা হইতে পারে মার্স মিশনের যে কোনো প্রজেক্ট থেকে যদি ইউএস এর ক্ষেত্রে ধরা হয় যে হ্যাঁ তারা হিউজ পরিমাণে একটা ভিশন আছে যে তারা আলটিমেট সেইখানে যাবে, কিছু স্পেসিফিক কিছু প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবে। সেটা কি জন্য করবে? কিছু স্পেসিফিক উদ্দেশ্য আছে। যেমন সেটা হইতে পারে তাদের নতুন একটা সায়েন্টিফিক কালচার যেটা সারা দুনিয়াতে তারা ব্রেক থ্রু যেটা যে তারা করছে সেটা ছড়াই দিতে চায় যে উই আর সুপিরিয়র। তো সেই ক্ষেত্রে দেখা গেছে এই জিনিসটা প্রুভ করার জন্য তারা ওই ধরনের কালচারাল প্র্যাকটিস করতেছে সায়েন্টিফিক কমিউনিটিতে। তো আমাদের ক্ষেত্রেও এরকম হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যেইখানে যে আছি সেই ক্ষেত্রে ওই ধরনের বিজ্ঞান প্র্যাকটিস করতে হবে। যেমন যদি এখন ইউরোপের কথা বলি, যে এখন চলতেছে হলো ডিপ টেক স্টার্টআপ বা ডিপ টেক সায়েন্স প্র্যাকটিস। তো অনেকটাই বলা যায় যে কাটিং এজ ফ্রন্টিয়ার রিসার্চ। তো এটা ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস হলো বায়ো ইঞ্জিনিয়ারিং রিলেটেড স্টাফ। তো এইখানে যাবতীয় এরা যে কাজই করুক তাদের মেইন এইম থাকে এটাকে আলটিমেট বিজনেস আসে কিনা, প্লাস হলে এটা একটা ইম্প্যাক্ট আসে কিনা। কারণ আলটিমেট এই ফান্ড গুলো আসেই যে সামাজিক একটা কন্ট্রিবিউশন যাতে করতে পারে। আর যদি এটা না আসে, যেহেতু এগুলো আলটিমেট ট্যাক্স পেয়ার টাকাগুলো এখানে আসে, তো আলটিমেট এগুলো খরচ করার ক্ষেত্রে এই কালচারাল অ্যাসপেক্ট গুলো এরা ফিগার আউট করে দেন এখানে ইনভেস্ট করে স্পেসিফিক ভাবে। তো থ্যাংক ইউ আমি সো মাচ ভাই, এত সুন্দর করে। জি। আচ্ছা আচ্ছা ভাই, সরি, কন্টিনিউ, আমি আপনাকে ইন্টারাপ্ট করে ফেলেছি। এর জন্য যে আসলে জিনিস হচ্ছে আবার বাসায় নেটওয়ার্কিং ইস্যু ফেস করছি, তো মানে বারবার লোডশেডিং এর কারেন্ট আসছে যাচ্ছে, মোস্ট প্রবাবলি ওয়েদার্স এর কারণে। দ্যাটস ওয়াই আমি একটু লেফট আউট হয়ে গিয়েছিলাম, বাট আশা করছি এখন আর প্রবলেম হবে না। ভাইয়া প্লিজ কন্টিনিউ, আমি আপনাকে কথার মাঝে থামিয়ে দিয়েছি মনে হচ্ছে। না, মোটামুটি এটা শেষই করবো। তো আলটিমেট হয়তো 30 সেকেন্ড নিব। তো যে যেখানেই থাকুক, যে যে ধরনের সায়েন্টিফিক ক্যারিয়ার করতে চায়, তো আমি বলবো যে যদি কেউ চায়নাতে যায়, ইউএসএ তে যায় বা ইউকে বা ইউরোপ বা আদার্স যে কান্ট্রি গুলো আছে, তো এখানে একটা জিনিস মানে আলটিমেট চোখে পড়ার মতো, সেটা হলো ওইসব দেশে যে রিসার্চ গুলো হইতেছে আহ, সেটা হলো কালচারাল হিউম্যান প্লাস হলো ওভারঅল কান্ট্রি ওয়াইজ যে সমস্যাগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে। তো আহ, এই ক্ষেত্রে আমি বলবো যে যে প্রবলেমটাকে বেশি প্রাধান্য দিয়ে আহ, আগানোটা বেটার আমাদের জন্য, যে কারোর জন্য। তো যদি কেউ ইউরোপে কাজ করতে চায় সেক্ষেত্রে আমি বলবো যে আহ, এখানে ডিপটেক স্টার্টআপ বা ডিপটেক রিসার্চ যেগুলো আছে, তো এই দিকে মনোযোগ দেওয়া বা একটু ঘাটাঘাটি করা নিজে থেকে। কারণ হলো আলটিমেট নিজে থেকে জিনিসগুলো না করলে এগুলো নেটে আছে, আছে, সবকিছুতেই আছে। কেউ এই এখন আমাদের আন্ডার গ্রেড যারা শেষ করছে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তো আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে দেখছি যে মানে অনেকটা স্কুলে যেরকম থাকে না যে কাউকে ধরে ধরে দেখাই দিতে হয়, তো ওই ওই কালচারটাই এখন শেষ হয়ে গেছে। আলটিমেট এখন এআই এর হিউজ পরিমাণে টুলস আছে, তো এগুলো ইউজ করতে পারে তো আলটিমেট অ্যাসিস্ট্যান্স নেওয়ার জন্য। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। আর আমি আসলে মাঝখানে একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, এই জন্য ফার্স্টের দিকে কিছু টপিক বা যে কোয়েশ্চেনটা আমি করছিলাম ওখানে অ্যাকচুয়ালি আর করা হয়নি, ওখানে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। তো আমি একটু ওই কোয়েশ্চেনে ব্যাক যেতে চাই, যদি ভাইয়ার পারমিশন থাকে আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো অবশ্যই। জি ভাইয়া, তো যেটা আমি করতে চাচ্ছিলাম কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে আপনি যখন এটা ঠিক করলেন যে আপনি এখন দেশের বাইরে হচ্ছে স্টাডি করবেন, বা আহ, মানে প্রিলিমিনারি সব হচ্ছে ধারণা আপনি নিয়ে নিয়েছেন, তো অ্যাজ আ বিগিনার হিসেবে আপনি তখন কোন কোন সোর্স থেকে অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্স গুলো পেয়েছিলেন, এন্ড কিভাবে সেই মানে সোর্স গুলোকে রিচ করতে পেরেছিলেন আপনার হচ্ছে যে গোলটা আছে সেটাকে ফিল আপ করার জন্য আর কি? যেমন সেটা কোনো হয়তো বা কোনো কারো ভিডিও হতে পারে, কারো কোনো কেউ রোল মডেল থাকতে পারে, বা কারো থেকে আপনি অ্যাডভাইস নিতে পারেন, একটু যদি শেয়ার করতেন। আচ্ছা, এটা আবার যে জিনিসটা বলবো যে কিউরিসিটি থেকে। তো মেইনলি
আমার কাছে যদি কোনো কিছু ভালো লাগে সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা করি ওটা নিয়ে ঘাটাঘাটি করি। তো ঘাটাঘাটি সেটা হলো বিভিন্ন ওয়েতে করা যায়। তো তার জন্য যেটা হতে পারে যে আমি একটা স্পেসিফিক ডোমেন আমার একটা ইন্টারেস্ট গ্রো করছি, সেটা হলো বায়ো ইঞ্জিনিয়ারিং। তো যেহেতু বায়ো ইঞ্জিনিয়ারিং এর উপর একটা ইন্টারেস্ট গ্রো হয়ে গেছে, তো তারপর আমি দেখতাম হলো ফার্স্ট অ্যাপ্রোচ ছিল যে এই ধরনের কাজ কোথায় কোথায় হচ্ছে, ইভেন কাজের ধরনগুলো কিরকম। সেটা যে কোনো ফিল্ডের হতে পারে। কেউ যদি বলে যে না আমি অ্যারোস্পেস নিয়ে কাজ করব, আমার ইন্টারেস্টটা এখানে গ্রো করব, তাহলে ১-২ বছর নিজে থেকে কাজ করলো। দেন সে যেটা করতে পারে যে আল্টিমেট নেট থেকে দেখতে পারে যে এই রিলেটেড টপিকস এর উপর দুনিয়াব্যাপী কোথায় কোথায় ভালো ধরনের কাজ হচ্ছে বা ব্রেক থ্রু হচ্ছে। তো ওই রকম ২০টা ১০টা ল্যাব প্লাস হলো কাজগুলো নিজে থেকে স্টাডি করা প্লাস হলো দেখা যে কি ধরনের অপরচুনিটিস আছে। তো দুইটা জিনিস, একটা হলো নিজে নিজে এটাকে সার্চ করা দেখা, দেন নিজের মধ্যে এটাকে ওন করা যে না আমি এই এই জিনিসটা আমি রিলেট করতে পারি যে আমি ১ বছর ২ বছর এটা স্টাডি করছি যে এটা আমার সাথে যায়। জিনিসটা হলো অনেকটা বাজারের কাপড়ের মতো, কাপড় দেখা গেছে হাজারটা আছে কিন্তু আমার যে সাইজ ওই কাপড়টা গেলে আমাকে ওটা দেখতে হবে ট্রাই করে। তো অনেকটা রিসার্চের যে টপিকস গুলো হয় তো সেই ক্ষেত্রে আগে মেইন যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হলো ইন্টারেস্ট গ্রো করা। তো ইন্টারেস্ট গ্রো করার ক্ষেত্রে দেখা গেছে যে আমি যদি ১০টা জিনিস না হয়ে যায় তাহলে আমার ইন্টারেস্ট গ্রো করবে কিভাবে। যেমন আমি প্রথম হয়তো বা প্লান্ট টিস্যু কালচার নিয়ে কাজ করলাম, দেন আমি মলিকুলার বায়োলজি নিয়ে কাজ করলাম, তারপর আমি দেখা গেছে যে কিছু বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করলাম। তারপরে দেখলাম যে আমার কোনোটাই ভালো লাগে না, এর মানে কি, তাহলে আমি সবগুলোই ছেড়ে দিলাম। তারপরে আমার কাছে যে জিনিসটা ভালো লাগে না, আমার সিনথেটিক বায়োলজিটা ভালো লাগে, তাহলে আমি এটা নিয়েই পড়ে থাকবো আগামী ২ বছর ৫ বছর ১০ বছর, যতদিন পর্যন্ত কোনো ভালো কিছু না আসে। তো এর জন্য বিভিন্ন জিনিস ট্রাই করা, ৮টা ১০টা ২০টা, মানে যে পর্যন্ত একটা জিনিস পছন্দ না হয় ওই পর্যন্ত ট্রাই করা রিসার্চের ক্ষেত্রে, যে আমি সবগুলো নিয়ে কাজ করি, তারপর দেখবো যে আমার কাছে কোনটা ভালো লাগে। তারপর যে জিনিসটা ভালো লাগবে ওটা ওটা নিয়ে দেখা গেছে ১ বছর ২ বছর থ্রুলি কাজ করার পরে যদি মনে হয় না এটা মানে এরকম না যে আমাকে ওইখানে সেটেল হইতে হবে, যে তারপরেও যদি ভালো না লাগে তার বলবো যে আরো দেখা বা একটা মাস্টার্স করা ওই ওই রিলেটেড ফিল্ডের উপর। তারপরে মানে মানে আগেই পিএইচডি তে যাওয়া উচিত না। দেখা গেছে যে যদি কেউ পিএইচডি করতে চায় তাহলে দেখা গেছে যে আলটিমেট পিএইচডি হবে বাট ওরকম ভালো কোনো আউটপুট আসবে না। তো মেইনলি যেটা হলো প্রবলেম আইডেন্টিফাই করা, এই রিলেটেড কাজগুলো কারা করতেছে সেটা দেখা, তারপর ওই রিলেটেড কাজে যারা আছে তাদের সাথে একটা কানেকশন বিল্ড করে। সেটা হতে পারে বিভিন্ন ওয়েতে, সেটা হতে পারে কনফারেন্সে জয়েন করার মাধ্যমে, সেটা হতে পারে লিঙ্কডইন এর মাধ্যমে, সেটা প্রফেসর বা যারা কাজ করতেছে ইন্ডাস্ট্রিতে এরকম রিলেটেড সেগুলো কাজ স্টাডি করে তাদেরকে মেইল করার মাধ্যমে। তো হাজারটা ওয়ে আছে। তো যেটার মাধ্যমে তাদেরকে রিচ করা যায় এবং তাদের সাথে কানেক্টেড হয়ে একটা অপরচুনিটি বের করা যায়। তো আমি বলবো যে জাস্ট এটা নিয়ে কাজ করা আর কিচ্ছু না, প্রবলেম দেখা, প্রবলেম সলভ করা এবং এটা নিয়ে নিজে নিজে স্টাডি করা। তো তাহলেই দেখা গেছে যে আলটিমেট এই অপরচুনিটি গুলো বের হয়ে আসবে। আমার ক্ষেত্রে মোটামুটি এরকমই হয়েছিল। তো আমি পরবর্তীতে প্যারিস চলে আসি পাকিস্তান থেকে। তো তখন আমি যেহেতু বায়ো ইঞ্জিনিয়ারিং এর ইন্টারেস্ট ছিল, তো তখন থেকে একটা স্টার্ট আপের উপর একটা ঝোঁক ছিল যে আমি স্টার্ট আপ করবো। তো স্টার্ট আপ যেহেতু একটা ঝোঁক ছিল তখন চিন্তা করলাম যে মানে স্টার্ট আপে কোথায় কি আছে, তো স্টার্ট আপে কোথায় কি আছে সেটার জন্য আবার খোঁজাখুঁজি। তো দেখা গেছে বিভিন্ন জায়গায় যেতাম, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন ইনকিউবেশন গুলাতে। তো মেইন জিনিস হলো খুঁজতে হবে, মানুষের সাথে মিট আপ করতে হবে, কথা বলতে হবে, তো এক্সপ্লোর করতে হবে হিউজ পরিমাণে, তাহলেই অ্যাটলিস্ট একটা ইন্টারেস্টের জায়গা বের হয়ে আসবে দিন শেষে। তো তারপর একটা জিনিস সেটাই। ইন্টারেস্টের জায়গা বের হয়ে আসলে কাজ করা ম্যাটার না, সেটা সারা দুনিয়া যে কোনো জায়গায় কাজ করা যাবে। তো আর যে ইম্পর্টেন্ট হলো যে আমি মাস্টার্স বিজনেসে করলাম কেন, তো এখানে এলো। হ্যালো, কি ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, তো তারপরে যে ব্যাপারটা হলো যে সবকিছুর পরে আমার মনে হলো না একটা এমবিএ করা যায় এন্টারপ্রেনারশিপ রিলেটেড ইয়াতে। তো এটা অনেক দিনের ইচ্ছা ছিল, কারণ এটা আমার দেখা গেছে যে আমার যারা সুপারভাইজার ছিল আগে তাদের কাছ থেকে অনেকটা ইন্সপায়ার হয়েই জিনিসটা করা। তাদের যা যদিও তারা একাডেমিয়াতে,
ইন্ডাস্ট্রি একাডেমি দুইটা মিলেই কাজ করে, বাট সবাই মোটামুটি মানে দেখা গেছে যে খুব ভালো জায়গায় থেকে আসছে। তো ওই যে একটা কিউরিসিটি, তারা ওইখানে গেছে, আমি একটু যা দেখি নাই যে কিরকম হয়। তো ওইখান থেকেই মনে হলো না একটু বিজনেসের টেস্টটা কিরকম সেটা দেখা। তো ওইখান থেকে আর কি বিজনেসে একটা ডিগ্রি নেওয়া প্লাস হলো এক্সপ্লোর করা। জি ভাইয়া, আপনার প্রোফাইল থেকে মানে লিঙ্কডইন প্রোফাইল থেকে হচ্ছে আমি জানতে পারলাম যে আপনি মোস্ট প্রবাবলি একটা যেহেতু আমি নিজে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের, সো আমি খুবই কিউরিয়াস একটা কোয়েশ্চেনের অ্যান্সার জানার জন্য যে আপনি খুব সম্ভবত পূর্বাশা কম্পোজিট টেক্সটাইল লিমিটেডে হচ্ছে আপনি জব করছিলেন। আপনার হচ্ছে পাকিস্তান থেকে যে আপনার বিএসসি বা ব্যাচেলার ডিগ্রিটা ছিল সেটার পর, কিন্তু আপনার ব্যাচেলার ডিগ্রিটা তো ছিল এগ্রিকালচার ফিল্ডে অথবা বায়োটেকনোলজি বা সিনথেটিক, মানে ওই সিনথেটিক বায়োলজির ওই সেক্টরটাতে আপনার ইন্টারেস্ট ছিল। এরপর হঠাৎ করে আপনি হচ্ছে কিভাবে হঠাৎ মানে কি মনে হলো আপনার যে ওই জায়গাতে হয়তো বা জব করলে আমি হয়তো বা এই অপরচুনিটি পেতে পারি, বা আমি অ্যাকচুয়ালি রিজনটা জানতে চাচ্ছিলাম যে হঠাৎ করে হচ্ছে এরকম চেঞ্জিং এর কারণটা কি। এন্ড এরপরে দেখা গেছে যে আপনি আসলে কাল এগ্রো বা এটার মানে মানে স্টার্ট আপের ক্ষেত্রে হয়তো বা আপনি একটু প্রসিড করেছিলেন বা অ্যাপ্রোচ করেছিলেন। সো এই ডটস গুলো কিভাবে কানেক্ট করেছিলেন, এই ব্যাপারটা যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, যে জিনিসটা হলো যে আমি প্যান্ডেমিকের সময় দেশে ছিলাম। তো দেশে থাকার পরে মানে আলটিমেট নিজের ছোট বিজনেস ছিল, বাট সামহাউ ওয়ার্কআউট করতেছিল না। তারপরে উম, অনেকটাই দেখা গেছে যে চিন্তা করছি হয়তো বা যেহেতু মুভ করতে পারতেছিলাম না, প্লাস হলো প্রগ্রেস ওইভাবে হচ্ছিল না। তারপরে আহ প্রচুর আমি মানুষের সাথে মিশি, বিভিন্ন জায়গায় যাই দেশে গেলে, সেই ক্ষেত্রে আহ ওই ফ্যাক্টরিটা আমার ফ্রেন্ডেরই ছিল। তো ওর সাথে কথা বললাম যে কি অবস্থা কি, প্লাস হলো তখন থেকে একটু মনে হলো না টেক্সটাইল একটা, মানে ওইটা নিয়ে স্টাডি শুরু করলাম যে যেহেতু টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তো এটা এটা বাংলাদেশে কিরকম হচ্ছে, কিরকম কাজ হইতেছে, কিরকম এখানে কি কন্ট্রিবিউশন করা যায় বা এই বিজনেস করা যায় কিনা। ওই প্যান্ডেমিকের সময় আর কি 6 মান্থ আমার কাজ করা হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। মানে একেবারে সুইং, নিটিং, ডাইং থেকে শুরু করে ওভারঅল মানে কিউসি, মানে ইভেন শিপমেন্ট পর্যন্ত, মানে ওভারঅল যে কাজগুলো হয় দেখা গেছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে 10 দিন 15 দিন করে কাজ করা হয়, ম্যানেজমেন্ট, মার্কেটিং, মানে ওভারঅল সবকিছুর মধ্যেই কাজ করা হয়। জাস্ট হলো বিজনেসটা বোঝার জন্য যে বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা কিরকম ভাবে কাজ করতেছে, যে এখানে কোন কন্ট্রিবিউশন করা যায় কিনা। তো এটার বাইরে ওইরকম কিছু ছিল না, বাট ওই কিউরিসিটি থেকেই এখানে আর কি কাজ করা হয়েছিল। আচ্ছা ভাই, আর একটা ব্যাপার, যেহেতু হচ্ছে আপনি ফ্রান্সে এন্ড ওই ফ্রেঞ্চ গভর্নমেন্টের হচ্ছে একটা ট্যালেন্ট, কোনো একটা হচ্ছে ভিসার আন্ডারে হচ্ছে আপনি যেহেতু কার্ল অ্যাগ্রোটা নিয়ে হচ্ছে আপনি প্রসিড করছেন, তো এন্ড ওখানে প্রসিড করতে বা অ্যাপ্রোচ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে ওদের দেশের ল্যাঙ্গুয়েজটা জানতে হচ্ছে, বা ওদের দেশের যারা সিটিজেন আছে ওদের সাথে আপনাকে কানেক্ট করতে হচ্ছে যদি সেখানে আপনি একটা বিজনেস রান করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি কি আগে থেকে কি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখেছিলেন কিনা কোনো মানে প্রিভিয়াস কোনো গোল থেকে, বা নাকি ওইটা হচ্ছে আপনি সিচুয়েশন ডিমান্ডস এর কারণে পরে সেখানে শিখেছেন, বা অথবা আমাদের এখনকার মানে জেনারেশনে দেখা যাচ্ছে যে মানে আমরা বাংলাদেশে যারা আন্ডার গ্রাজুয়েট রয়েছি তারা বাংলা এবং ইংলিশের পাশাপাশি আরেকটা হচ্ছে দেশের ল্যাঙ্গুয়েজ শিখে রাখতে চাচ্ছে ফর তাদের ক্যারিয়ার পারপাস। তো সেক্ষেত্রে আপনি কি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাকে রিকমেন্ড করবেন অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায়, এবং কেন যদি একটু শেয়ার করতেন, বা এই ক্ষেত্রে আপনার কি কি ব্যারিয়ার্স আপনাকে ফেস করতে হয়েছে বা অবস্টাকলস আপনি ফেস করেছেন ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে আর কি, যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, আমি আসলে আমার মাস্টার্স যেটা হলো এখানে ইরাসমাস শেষ করার পরে আমি ডিসাইড করি যে আলটিমেট আমি একটা বিজনেসের পথে হাঁটবো। সেটা আইদার আমার কয়েকটা পছন্দের দেশ ছিল, যেটা ছিল প্যারিস ছিল ফার্স্ট, দেন ছিল ইউকে। আর এই দুটো ওয়ার্কআউট না করলে হয়তো মুভ করবে ইউএস। তো তখন থেকেই আর কি লাস্ট সেমিস্টারের মোটামুটি থিসিস লেখার পরেই আমি অ্যাপ্লাই করা শুরু করি স্টার্ট আপ ভিসার জন্য। তো যেহেতু তিনটা পছন্দ ছিল, আমি প্রথম ফ্রান্সেরটাই অ্যাপ্লাই করি। ফ্রান্সেরটা অ্যাপ্লাই করার পরে এটা হয়ে যায়। তারপরে আর আমার দেখা গেছে ইউকেতেও অ্যাপ্লাই করা হয় না বা অন্য কোথাও অ্যাপ্লাই করা হয় নাই। তো আর যে ল্যাঙ্গুয়েজের যে ডিমান্ড, আমি আসলে এখনো যে ফ্রেঞ্চ পারি তা না, আমার শিখতেছি। হ্যাঁ, তো এইগুলোর জন্য ফ্রেঞ্চ লাগে না। হ্যাঁ, কাজ করতে গেলে যেটা হলো ফ্রান্সে এটা অবভিয়াস যে
ল্যাঙ্গুয়েজ ইউরোপে একটা বড় ব্যারিয়ার, এটা শিখতেই হবে, আজকে হোক কালকে হোক। আলটিমেট এটা হলো মেন রিকোয়ারমেন্ট অনেকের ক্ষেত্রে, যেটা হলো চাকরি হোক বিজনেস হোক, এটা একটা সময় sorry, একটা সময়ের মধ্যে শিখতেই হয়। তো আমি এখনো শিখতেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের একটু যারা আমাদের ভিউয়ার্স বা অডিয়েন্স রয়েছেন তাদের থেকে কিছু কোয়েশ্চেন একসেপ্ট করা উচিত, কারণ অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেন করছেন অ্যান্ড আই এম ভেরি ডিলাইটেড যে সবার হচ্ছে এত ইন্টারেস্ট বিভিন্ন ক্ষেত্রে। তো আমি আসলে সেখান থেকে একটা কোয়েশ্চেন র্যান্ডমলি সিলেক্ট করছি। আচ্ছা ভাইয়া, এখানে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যে ভাইয়া, প্লিজ টেল আস অ্যাবাউট দ্য সিজিপিএ রিকোয়ারমেন্টস অ্যান্ড ইজ ইট পসিবল টু গেট স্কলারশিপ ইন ইউরোপ উইথ লো সিজি। আমি আরেকটু অ্যাড করি যে যেহেতু ভাই আপনি একজন ইরাসমাস মুন্ডো স্কলারশিপ হোল্ডার, তো ওই ক্ষেত্রে কিছু অনেকে যারা এরকম স্কলারশিপ হোল্ডার রয়েছেন, কয়েকজনের প্রোফাইলস আমার একটু ভিজিট করার সুযোগ হয়েছিল। তো আমি দেখেছিলাম যে ম্যাক্সিমামেরই সিজিপিএ মানে আউট অফ ফোরে, মানে ফোরের কাছাকাছি, যেমন 3.9 বা 3.7, বা কারো কারো আছে 4। কিন্তু তাদের ক্ষেত্রে দেখলাম যে তারা যে কোর্সের জন্য অ্যাপ্লাই করেছে সেই কোর্সে তাদের হচ্ছে প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স আছে, যে ক্ষেত্রে শুধুমাত্র সেক্ষেত্রেই যাদের সিজিপিএটা একটু কম তারা হয়তো বা চান্স পেয়েছে। তো আমি বলতে চাচ্ছি যে যারা এখন বাংলাদেশে থেকে আন্ডার গ্রাজুয়েট অবস্থায় যারা ইরাসমাস মুন্ডাসের ড্রিম করছে যে ওই স্কলারশিপটা তারা অ্যাভেল করবে, কিন্তু তারা সিজিপিএ এর কারণে অ্যাকচুয়ালি পিছিয়ে যেতে চাচ্ছে, তো এই ক্ষেত্রে কি আপনার তাদের উদ্দেশ্যে কি কোনো কিছু বলার রয়েছে কিনা, বা তাদের অ্যাকচুয়ালি কি মানে এটাকে নিয়ে চিন্তা করা উচিত বা কিভাবে আগানো উচিত যদি একটু বলতেন। এটার আসলে এটা অনেকটাই বলা যায় ইয়েস নো, কোনো আনসার নাই। এটা ডিপেন্ড করে, যেমন আমার ক্ষেত্রে আমার সিজিপিএ ভালো না, যদি কম্পেয়ার করি অন্যদের সাথে। তো কারো যদি একটা জিনিস খারাপ হয় তাহলে আরেকটা জিনিস দিয়ে ওটাকে কভার করতে হবে। তো অনেকের দেখা গেছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, বা ওই ধরনের ভালো ধরনের কাজ করার অভিজ্ঞতা থেকে, ভালো কোনো জায়গা থেকে, সেই ক্ষেত্রে সিজিপিএ ম্যাটার করে না। যদি বাংলাদেশের ক্ষেত্রে যে জিনিসটা হয়, যেহেতু অপরচুনিটি এখন পর্যন্ত ওইরকম নাই, বা যারা পায় তাদের ক্ষেত্রে আমি বলবো যে সিজিপিএ দরকার নাই। কিন্তু বাংলাদেশে যাদের এখন পর্যন্ত এরকম ইন্টারন্যাশনালি বা কাজ করার কোনো অভিজ্ঞতা হয় নাই, সেই ক্ষেত্রে আমি বলবো যে সিজিপিএটা ভালো থাকলে বেটার। এটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি একটা জিনিস যেটা হলো যে আহ, শুধু সিজিপিএ দিয়ে যদি হয় এমন না, ওভারঅল প্রোফাইল যে এটা থাকে, তো অনেকে দেখা গেছে যে বিজনেসের ক্ষেত্রে এটা অনেকটাই ভিন্ন, পাবলিকেশন দরকার হয় না। বাট যদি আইএলটিএস এর স্কোর প্লাস হলো সিজিপিএ প্লাস অন্যান্য যে অ্যাক্টিভিটিস, এগুলা যদি থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তো ওভারঅল প্রোফাইলটা কিরকম সেটার উপর ডিপেন্ড করে। শুধু এক সিজিপিএ দিয়েই দেখা গেছে এটা নির্ধারণ করে না কোনো, মানে কোনো প্রতিষ্ঠান যে কাউকে নিবে কি নিবে না। আমি বলবো যে স্কলারশিপ পাওয়া খুব ইজি যদি কেউ ইউরোপ বা অন্য দেশেই করতে চায়। শুধু একটা জিনিসের উপর ফোকাস করলে, আইএলটিএস, যদি কারো ইচ্ছা থাকে, যদি জিআরই দিতে পারে, স্পেশালি বিজনেস স্কুলে যদি পড়তে চায়, বা ভালো স্কুলগুলোতে আসতে চায়, সেই ক্ষেত্রে আমি বলবো জিআরই বা জিম্যাট। আর পাবলিকেশন দরকার নাই, একেবারেই দরকার নেই আন্ডার গ্রেডের পরে। বাট যদি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কিছুদিন কাজ করে, আমি মনে করি যে একটা স্কলারশিপ পাওয়ার জন্য এর থেকে বেশি কিছু বাংলাদেশ থেকে বহির্বিশ্বে আসার ক্ষেত্রে দরকার নাই। জাস্ট সিজিপিএ 3 আপ, এটা হয়তো 3.2 থেকে 5 হইতে পারে, এতটুকু প্লাস হলো ভালো একটা আইএলটিএস স্কোর, যদি কারো ইয়া থাকে জিআরই বা জিম্যাটের ভালো একটা স্কোর। আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো, আমি বলবো যে ডকুমেন্টেশন। কারণ একজনের সবকিছু ভালো, সে ডকুমেন্ট গুলা সাজাইতে পারে না ভালো করে। কারণ ওইখানে মানে প্রত্যেকটা ইনস্টিটিউশন যে জিনিসটা দিয়ে প্রথম জাজ করে সেটা হলো ডকুমেন্ট। কারণ এখানে ইন পার্সন কেউই যায় না, তো ডকুমেন্ট দিয়েই দেখা গেছে ওই লোকটা কেমন, বা আলটিমেট ইভালুয়েশন করে। তো ডকুমেন্টেশন হলো এই ওভারঅল যোগ্যতা থেকেও, মানে প্রোফাইলের থেকেও বেশি ইম্পর্টেন্ট। অনেকের প্রোফাইল খুবই মোটামুটি মাঝারি আকারে, কিন্তু ডকুমেন্টেশন এত চমৎকার ভাবে করছে যে দেখা গেছে যার অনেক কিছু থাকার পরেও দেখা গেছে তার ওইখান থেকে বাদ পড়ে যায়। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আমি আরেকটা কোয়েশ্চেন আমি অ্যাকচুয়ালি করতে চাচ্ছি, যে এই যে ডকুমেন্টেশন যে সুন্দর করে হচ্ছে আমরা যে অ্যাকচুয়ালি প্রিপেয়ার করব, বা এই ক্ষেত্রে কি আপনি কোনো গাইড পেয়েছিলেন কিনা, বা আপনার কি আপনার ফুল জার্নিতে কোনো মানে কারো কাছ থেকে এরকম এক্সট্রা অর্ডিনারি বা নোট ওয়ার্দি কোনো হচ্ছে অ্যাসিস্ট্যান্স পেয়েছিলেন কিনা, বা রোল মডেল কি কেউ আপনার আছে কিনা, যদি এটা একটু আমাদেরকে জানাতেন।
ছিল কিনা, মানে রোল মডেল ওই মোমেন্টে আপনার ছিল কিনা কোনো? না, আমার ওইরকম কেউ ছিল না। আমি যে জিনিসটা বলবো যে যদি কেউ আন্ডারগ্রেড শেষ করে সে মানে ওই মানে ওই লোকটা আর বাচ্চা নাই। তো আলটিমেট যে জিনিসটা করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, মানে নিজের করতে হবে, কাউকে ফলো করার দরকার নাই। ডকুমেন্টেশন যেটা হলো, আমি যদি করি এটাকে একটা বাচ্চাকে যদি দেখাবো, দেখানোর পরে যেটা ফিডব্যাক নেওয়া, এটা হলো ইম্পর্টেন্ট। আমি নিজে করব, ফিডব্যাক নিব মানুষের কাছ থেকে। আহ, ছোট বাচ্চা থাকে, ভাই থাকতে পারে, ছোট বোন থাকতে পারে, দেখাইলেই বলবে এটা খারাপ হয়েছে না ভালো হয়েছে। মানে একটা লোক থাকে না যে একটা সিভি বানাইলো, অনেকের সিভি 5 পেজ বানায়, আন্ডারগ্রেডের সিভি 5 পেজ, মানে এটা 1 পেজই তো, মানে দেখা গেছে অনার্স মাস্টার্স পিএইচডি করতেছে, শেষ করে ফেলেছে, 1 পেজের সিভি হয় না। তো দেখা গেছে মানে ওভারঅল জিনিসগুলো নিজে থেকে জানতে হবে, কারণ নিজে থেকে করতে হবে। তো এখানে কেউ হেল্প করবে না, আন্ডারগ্রেড শেষ মানে এখানে পুরো ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, নিজে থেকে কাজ করার যে সামর্থ্যটা সেটা আলটিমেট অর্জন করতে হবে, আমি এটাই বলবো। আর হেল্প নেওয়ার যদি ইয়া থাকে, ইন্টেনশন থাকে, আমি বলবো যে তাহলে আর ওই যে 2-3 বছর 4 বছর পরে হয়তো বা ফান্ডিং পাবে, স্কলারশিপ পাবে, আসতে পারবে না এরকম না, আসবে, বাট দেরি হবে। বাট যদি এরকম মনোভাব তৈরি হয়ে যায় যে আলটিমেট না আমি নিজে থেকে সবকিছু করব, জিনিসগুলো ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি আসলে। ভাই, আরেকটা কোয়েশ্চেন আমি নিচ্ছি যে একজন কোয়েশ্চেন করেছে যে ভাইয়া রিসার্চের ইনিশিয়াল স্টেজে কোন কোন সফটওয়্যার সম্পর্কে আইডিয়া থাকা দরকার, এই ব্যাপারে যদি কিছু বলতেন, বা আপনি অ্যাজ আ আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে মানে ইউনিভার্সিটি লাইফে আমরা কি কি কাজগুলো বা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি ফিউচারের জন্য, বা যদি আমাদের হচ্ছে এরকম গোল থাকে যে আমরা হচ্ছে স্টাডি অ্যাব্রোড বা হচ্ছে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবো এইসব ক্ষেত্রে। হ্যালো, কথাগুলো একটু ভেঙে আসতেছিল, আবার কি একটু করা যাবে? আমি বুঝতে আচ্ছা, পারিনি। শিওর ভাইয়া, অবশ্যই অবশ্যই। আমি এখান থেকে একটা কোয়েশ্চেন দিলাম যে একজন কোয়েশ্চেন করেছে যে রিসার্চের ইনিশিয়াল স্টেজে কোন কোন সফটওয়্যার সম্পর্কে আইডিয়া থাকা দরকার। তো এই এটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম, পাশাপাশি আন্ডার গ্রাজুয়েশনে, জি, আন্ডার গ্রাজুয়েট স্টেটে আমরা হচ্ছে কি কি ব্যাপারে আগের থেকে হচ্ছে প্রিপারেশন নিয়ে রাখলে সেটা আমাদের জন্য হেল্পফুল হবে ফিউচারে অ্যাব্রোডের জন্য অ্যাপ্লাই করতে বা হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে। এখানে 3-4টা জিনিস দরকার, সেটা হলো আন্ডারগ্রেডে যে জিনিসটা দরকার, একটা স্পেসিফিক একটা ফিল্ডের উপর ইন্টারেস্ট গ্রো করা, আইএলটিএসটা ভালো করে দেওয়া, জিআরইটা যদি দরকার হয় সেই ক্ষেত্রে দেওয়া। থার্ড যে জিনিসটা হলো একেবারে লাস্টের যে জিনিসটা হলো, এগুলো সুন্দর করে অ্যারেঞ্জ করে অ্যাপ্লাই করা, এর বাইরে আমার মনে হয় না। এগুলো হলো আলটিমেট ওই 4 বছরের জার্নির মধ্যেই করতে হবে। তো এক্সট্রা এরকম কিছু লাগবে না, যাদের এক্সট্রা যদি কেউ করতে চায় সেই ক্ষেত্রে ওটা নিজে থেকেই ওই স্পেসিফিক ফিল্ডে, যদি কম্পিউটার সায়েন্সে থাকে তাহলে এআই নিয়ে যদি কি কিছু হচ্ছে, তো এআই বায়োলজিক্যাল ফিল্ডে কি হচ্ছে, প্লাস হলো রোবোটিক্সে কি হইতেছে, তো এক একজন ইন্টারেস্ট এক এক জায়গায় থাকে, তো ইন্টারেস্ট গুলো গ্রো করে ওই স্পেসিফিক রিলেটেড যদি সফটওয়্যার থাকে বা কোনো প্রজেক্ট থাকে বা কোনো এআই টুলস বানাইতে চায়, তো ওটা হলো মানে ওটা দেখা গেছে যে 1%, 0.001% এরকম থাকে প্রত্যেকটা ইয়াতে, ইউনিভার্সিটিতে। তো ওইটা যদি কেউ থাকে, তা আমার মনে হয় না তার কারো কাছ থেকে হেল্প দরকার আছে। যারা এই জিনিস করতে পারে তারা নিজে থেকে ওরা অন্য সব জিনিস ওদের হয়ে যায় অটোমেটিক। জি ভাইয়া, ধন্যবাদ। আরেকটা কোয়েশ্চেন নিচ্ছি, এই কোয়েশ্চেনটা ফাহমিদা সুলতানা করেছেন, এবং এটা অ্যাকচুয়ালি মোস্ট রিকোয়েস্টেড কোয়েশ্চেন। আমি এর আগেও হচ্ছে কয়েকটা রিকোয়েস্ট পেয়েছিলাম যে এই কোয়েশ্চেনটা করার জন্য, তো বাকিদের সবার অন বিহাফে আমি করতে চাচ্ছি যে ভাইয়া আপনার কোম্পানিতে বিডি থেকে কাজ করার কোনো অপরচুনিটি পসিবল হবে কিনা, মানে তারা জানতে চাচ্ছে, তো আপনি রিসার্চের সাথে যুক্ত আছেন, প্লাস আপনার একটা অর্গানাইজেশন আছে কাল এগ্রো, সেখানে ইন্টার্ন হিসেবে বা আপনার কোনো প্রজেক্টে ইন ফিউচার কি হচ্ছে বাংলাদেশ থেকে আন্ডার গ্রাজুয়েট বা স্টুডেন্ট আমরা কি কোনো হচ্ছে অপরচুনিটি পাওয়ার পসিবিলিটি হোল্ড করছি কিনা, সেই ব্যাপারে যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, আমরা যেটা হলাম আর্লি স্টেজ স্টার্টআপ, তো আমাদের সময় লাগবে। মোটামুটি আমরা এখন সিড ফান্ডিং ক্লোজ করব ডিসেম্বরের দিকে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এটা এখন ডিফিকাল্ট, বাট হয়তোবা সময় সুযোগ হইলে এটা সামনে আমরা দেখবো আর কি।
ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন কোয়েশ্চেন করেছে যে ভাইয়া, হোয়াট আর দ্য কি স্কিলস নেসেসারি টু পারসু ক্রস ডোমিয়ান রিসার্চ? বেসিক্যালি সব কোয়েশ্চেন গুলো আর কি মোটামুটি একরকমেরই হচ্ছে, একটা লাইন আপে বেস করছে। তো এই ব্যাপারে কি ভাই আপনার কিছু বলার রয়েছে? হ্যালো। জি, হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, কোশ্চেনটা কি ছিল? হোয়াট আর দ্য কি স্কিলস নেসেসারি টু পারসু ক্রস ডোমিয়ান রিসার্চ? আচ্ছা, মানে মাল্টিডিসিপ্লিনারি রিসার্চের জন্য স্কিল গুলো আচ্ছা কিরকম সরি, হবে? ক্রস ডোমেইন রিসার্চ, সরি ভাইয়া, ক্রস আচ্ছা, ডোমেইন রিসার্চ। আচ্ছা। তো এটা ডিপেন্ড করে আসলে। এখানে কিছু ব্যাপার থাকে, সেটা হলো যে আমার ক্ষেত্রে যদি বলি, আলটিমেট মাল্টিডিসিপ্লিনারি রিসার্চের ক্ষেত্রে আহ, কয়েকটা জিনিসে ভালো থাকতে হয়। যেমন আমার ক্ষেত্রে ম্যাথমেটিক্স, প্রোগ্রামিং, দেন বায়োলজি, এইগুলো অনেকটা হাইব্রিড। তো হাইব্রিড যে ব্যাপারটা আসে সেটা হলো সবাই যে নিতে পারে। তো যদি কারো দেখা গেছে খুব ম্যাথে খুব ভালো থাকে, তো আমি বলবো যে মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ গুলোতে যাওয়ার জন্য। দেখা গেছে অনেকে আহ, বাংলাদেশে হয়তো বা মলিকুলার বায়োলজি, জেনেটিক্স বা উম, পড়াশোনা করতেছে, বাট সে ম্যাথে ভালো, তো সেই ক্ষেত্রে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চে যাইতে পারে। আবার দেখা গেছে অনেকে কম্পিউটার সায়েন্সে পড়তেছে, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছে। আলটিমেট তার একটা ইন্টারেস্ট ছিল বায়োলজিতে, সে বায়োলজিতে আসতে পারে। তো এই জিনিসটা আলটিমেট ইউএসএ, ইউরোপে ব্যাপক হয় যে ম্যাথমেটিশিয়ান লাস্ট পর্যন্ত হিউজ পরিমাণে একটা ব্রেক থ্রু নিয়ে আসছে হলো বায়োলজিতে, বা দেখা গেছে অন্য কোনো সায়েন্টিফিক ফিল্ডে। তো এটা সম্ভব, এটা যে কোনো সময় চেঞ্জ করা যায়। বাংলাদেশে যদিও এটা ডিফিকাল্ট, বাট বাহিরে এটা পসিবল। আচ্ছা ভাইয়া, আরেকজন একটা কোয়েশ্চেন করেছে যে আপনি তো সেক্টর চেঞ্জ করেছেন মাল্টিপল টাইমস, সিএসসি এন্ড দেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একটা ডিসিপ্লিন থেকে আরেকটাতে যাওয়ার সময় আপনার বা একজন বাংলাদেশ সিচুয়েশন অনুযায়ী যেসব প্রবলেম ফেস করতে হবে সেগুলো নিয়ে কিছু টিপস দেন, যে প্রবলেমস গুলো কিভাবে ওভারকাম করবো আমরা। আহ, জিনিসটা অনেকটা হলো ট্রানজিশন পিরিয়ড। যেরকম অনেক আন্ডারগ্রেড শেষ করার পরে চাকরি নাই, মানে যতটা পেইনফুল চাকরি পাওয়ার আগ পর্যন্ত, মানে কোনো জার্নি ইজি না। বাট যে জিনিসটা হয়, একটা টাইম লাগে। যেমন যদি কেউ বলে যে না, আমি কম্পিউটার সায়েন্স পড়তেছি, আমার ভালো লাগতেছে না, বাট আমি অন্য আরেকটা ডিসিপ্লিনতে যাব। তো সেই ক্ষেত্রে যেটা এটা সম্ভব, কিন্তু সেই ক্ষেত্রে আলটিমেট ওই বেসটা তৈরি করতে হয়। তো সেটা হোক বিজনেসে, যেমন আমার লাস্ট শিফটটা হয়েছে বিজনেসে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাকে বিজনেস নিয়ে স্টাডি করতে হয়েছে, নিজের স্টার্ট আপ নিয়ে কিছুদিন কাজ করতে হয়েছে, প্লাস বিজনেস কিছু প্রতিষ্ঠান যারা ব্যবসায় আছে তাদের সাথে কিছুদিন কাজ করা, প্লাস তাদের সাথে চলা দেখা। তো এই জিনিসটি ইম্পর্টেন্ট। আমি যেটা বলবো যে যদি কেউ আহ, স্বপ্ন দেখে যে আমি আলটিমেট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হব, তাহলে আমি বলবো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার আগে 2টা দিন একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সাথে থাকা, দেখা তার কাজটা কিরকম, যে কতটা। কেউ যদি ব্যবসায়ী হতে চায় তাহলে বলবো যে 1 মাস 2 মাস ব্যবসায়ীদের সাথে কাজ করা, যে কতটা পেইনফুল, মানে ওই অ্যাটলিস্ট ওই জিনিসগুলা ফিল করবে তখন। মানে মনে হইলো চেঞ্জ করে ফেললাম, মনে হলো এটা করে ফেললাম, এরকম না, বাট জিনিসটা হলো দেখে বুঝে দেন শিফটার জন্য ট্রাই করা। শিফট হইতেও দেখা গেছে যে বা একটা চেঞ্জ করতেও একটা ভালো সময় লাগে, 2 বছর 1.5 বছরের একটা ট্রানজিশন একটা পিরিয়ড থাকে। বাট ওভারঅল যে জিনিসটা বলবো যে প্রত্যেকটা জার্নি, কোনো জার্নি ইজি না, বাট এটা সময়ের সাথে সাথে ইজি হয়ে যায়। আচ্ছা ভাইয়া, ভাইয়া আরেকজনের আরেকটা কোয়েশ্চেন, বছর আমি লাস্ট কোয়েশ্চেন নিচ্ছি। যে একজন কোয়েশ্চেন করেছে, হাউ ডু ইউ সি রিসার্চ পোটেনশিয়ালিটি অফ বাংলাদেশি স্টুডেন্টস? আচ্ছা, এটা করতে এটার উত্তর দিতে হলে আমি একটা লাস্ট, আমার একটা স্লাইড আছে, এটা আমি শো করবো। আহ দেখা যাচ্ছে? ওকে। জি ভাইয়া। ওকে, কোশ্চেনটা ছিল অনেকটা কিরকম, যে হাউ ডু
how do you see research potentiality of Bangladeshi students? আমি যেটা বলি যে বাংলাদেশি স্টুডেন্টদের পটেনশিয়াল হিউজ, বাট এরা মানে নিজে থেকে কিছু করতে চায় না, এটা হলো ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এখানে সামনের দিকে মানে যাওয়ার ক্ষেত্রে। তো সবকিছুতে হেল্প লাগে, এটা থেকে বের হয়ে আসতে হবে। তো এটা আমি যখন আন্ডার গ্রেডে কাজ করতাম তখনই বলতো, তুমি এখন আন্ডার গ্রেডে পড়ো, এর মানে আর তুমি শিশু নাই, তো তোমাকে যাই করতে হবে নিজে থেকে করতে হবে। এই মনোভাব যেদিন চলে আসবে, সেটা শুধু বাংলাদেশের জন্য না, দুনিয়ার যেখানেই হোক, সেই ক্ষেত্রে সে সামনে এগিয়ে যাবে। তো এইখানে যে বলবো যে বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে যে একটা বড় একটা সুযোগ বলবো, কারণ যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে, তো আমাদের একটা প্রায়োরিটি থাকে। কারণ আহ, তো কিরকম সেটা, যেমন সারা দুনিয়াতে কাজ করে কাজ করে ইসরায়েলিরা, চাইনিজরা, এশিয়ান যেমন হলো বাংলাদেশি, ইন্ডিয়ান, আর সারা দুনিয়ার মানুষ কাজ করে না, এরা বসে বসে খায়। এর মানে এরা জানে এইসব এলাকার লোকজনই কাজ করে, এর মানে এদেরই লাগবে। এখন কথা হইলো, সারা দুনিয়া বাদ দিলাম, এই 6টা 7টা কান্ট্রির কথা বললাম, আমাদের কম্পিটিশন হলো এদের সাথে, কারণ এরাই কাজ করে, আর তো কেউ কাজ করে না, কাজ করলেও সীমিত পরিমাণ। এরা তো কারণ ওরা দেখা গেছে ওদের দেশটাকে এমন ভাবে তৈরি করছে যে ওরা কাজ না করলেও হয়, চলতে পারে, বাট এইসব দেশের লোকগুলোকে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু ওভার পপুলেটেড একটা কান্ট্রি, আমি বলবো যে অপরচুনিটি এখনো হিউজ অনেক ক্ষেত্রেই, তো সামনের দিকেই করার জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে 3টা কনসেপ্ট মাথায় নেওয়া, কারণ এটা হলো এখন সাস্টেনেবিলিটির দিন। যদি কেউ মানে অপরচুনিটি গ্র্যাব করতে চায়, সেক্ষেত্রে 3টা: পিপল, প্ল্যানেট অ্যান্ড ইম্প্যাক্ট। সেটা রিসার্চ হোক, বিজনেস হোক, স্কলারশিপ হোক, এই 3টা কনসেপ্ট দিয়া স্টোরি আকারে তৈরি করা, এটা ওয়ার্কআউট করে সব জায়গাতে। কারণ এখন ফ্রন্টিয়ার টেকনোলজি প্লাস হলো ইম্প্যাক্ট, এই 2টা কনসেপ্টের উপর এখন দুনিয়া চলতেছে। আচ্ছা ভাইয়া, ভাইয়া আপনি কি রিসার্চ হ্যালো, হ্যালো, নেটওয়ার্কের ইস্যু মেবি থাকতে ওনার পারে। টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, তো আমি চলে আসলাম। ভাইয়া আপনি প্রথমেই পডকাস্টে প্রথমেই বলেছিলেন যে আজকে ঈদের আগের দিন আপনি রিসার্চ নিয়ে তেমন একটা কথা বলতে চান না, তো তাই আমি আপনার যে স্টার্ট আপ জার্নি এখানে আমি চলে যেতে চাই। আমরা বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে যদি দেখি, আমরা বাংলাদেশ আমাদের সাথে, বাংলাদেশকে আমরা খুব ভালোভাবেই চিনি, বাংলাদেশের কালচার আমরা জানি, বাট তাও আমরা এখানে কোনো কিছু এস্টাবলিশ করতে পারছি না। কিন্তু সেখানে আপনি ফ্রান্সে গিয়ে একটা অপরিচিত এনভায়রনমেন্ট, আপনি সেখানে ফান্ডিং ম্যানেজ করে, গভর্নমেন্ট থেকে ফান্ডিং ম্যানেজ করে আপনি একটা স্টার্টআপ আপনি দাঁড় করিয়েছেন। তো এই জার্নিটা একটু যদি শেয়ার করতেন ইন ডিটেইল। আসলে স্টার্টআপ যে জার্নিটা, সেটা আমি বলবো যে আন্ডার গ্রেড থেকে একটা ইচ্ছা ছিল, এর মধ্যে অনেকগুলা জিনিস ট্রাই করা হয়েছে, যে এমন যে এখন এইখানে শুরু করা হয়েছে এই জিনিসটা এমন না। তো এর আগেও দেখা গেছে আমরা প্রচুর কাজ করছি, 2018 থেকে কাজ করা হয়। তো আমরা কিছু কমিউনিটি বেস কাজ করছি। কমিউনিটি বেস বলতে হলো, এখানে কিছু স্লাইড আমরা দেখতে, আচ্ছা। তো এই কাজ নিয়ে আমরা দেখা গেছে যে বাংলাদেশে কাজ করি, বায়ো বাংলা ছিল, তো আমরা কমিউনিটি বেস ল্যাব এস্টাবলিশ করছি। তো এখানে আমরা কাটিং এজ ফ্রন্টিয়ার যে টেকনোলজি গুলো ছিল, বায়োলজি, এন্টারপ্রেনারশিপ, তো এইগুলোর উপর দেখা গেছে আমরা প্রচুর ট্রেনিং সেশন প্লাস বিভিন্ন ইউনিভার্সিটি ভিজিট করা হয়েছে। ওভারঅল মোটামুটি 30+ ইউনিভার্সিটি আমরা ভিজিট করছি, গভর্নমেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের প্রতিষ্ঠান থেকে, প্লাস আমাদের আরো কিছু ইনিশিয়েটিভ ছিল বিজনেসের, এটার বাহিরেও। তো জার্নিটা অনেক লেন্দি ছিল। তারপরে আস্তে 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 যে এখন গত 7-8 মাস যাবত আর কি আমাদের নতুন একটা জার্নি, যেটা হলো আমরা প্যারিসে এস্টাবলিশ করি। তার আগে আমরা মানে জিনিসটা শুরু হয়েছে অনেক আগে, বাট এখন আর কি কাজ শুরু করা হয়েছে ফ্রান্সে। বাট জিনিসটা স্মুথ না, টাইম লাগে, পেইনফুল, বাট ওই যে যে জিনিসটা বললাম যে
কিউরিসিটি থাকলে সামনের দিকে নিয়ে যাওয়া যায় কোনো না কোনো ভাবে, যতই পেইনফুল বা যত যাই হোক, যত বেরিয়ার থাকুক। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ইস্যু ফেস করছিলাম, একটু টেকনিক্যাল ইস্যু, দ্যাটস ওয়াই বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। তো ভাইয়া যে কোয়েশ্চেনটা আমি আসলে করতে চাচ্ছিলাম, আশা করছি এটাই লাস্ট কোয়েশ্চেন, যে হাউ ইম্পর্টেন্ট ইজ কোলাবোরেশন ইন রিসার্চ এন্ড হাউ ডু ইউ ফাইন্ড দ্য রাইট পিপল অফ ইনস্টিটিউশন টু ওয়ার্ক উইথ? বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট যে একটা মানে কারেক্ট ইনস্টিটিউশন অর কারেক্ট পিপলদের সুপারভিশনে কোনো একটা কাজ করা, বা ওই ইনস্টিটিউশন থেকে আমার জন্য আদৌ ওয়ার্ক করবে কিনা সেটা হচ্ছে মানে আগে থেকে সেটা সম্পর্কে আইডিয়া করা। কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের অনেক ভুলের হচ্ছে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই হচ্ছে এই কেসটা হচ্ছে ঠিকঠাক করে আইডিয়া করতে পারে না, যার কারণে তাদের ফেইলিয়ারের পরিমাণটা আরেকটু বেড়ে যায়। তো যেহেতু আপনি এই লাইনে এক্সপেরিয়েন্স, তো সেই ক্ষেত্রে আপনার থেকে একটু ফিডব্যাক নিতে চাচ্ছিলাম। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো যে এটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল আছে। আমার সাথে কাজ করতো 2017-তে। তো ওর নাম সামি ছিল। তো চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং এ পিএইচডি শুরু করছিল বায়োসায়েন্সে। তো পরবর্তীতে 1.5 বছর কাজ করার পর সুপারভাইজারের সাথে মারামারি করে আর কি ল্যাব থেকে বের হয়ে আসে, পিএইচডি করা হয় না। তো এরকম অনেক ঘটনা ঘটে। অনেকে তো ওই সাহস পায় না যে মারামারি করবো, ভাল লাগতেছে না, চলে যাব। তো ওই জিনিসটা হয় না। অনেকেই ওই পেনটা নিয়ে 4 বছর 5 বছর কাজ করে। তো এই ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে আমি একটা ব্যাপার থাকে না যে যে আমি ইয়োগার্ট বা মিল্ক আমি খাই, বাট আমি ইয়োগার্ট মানে ল্যাকটোজ টলারেন্স না আমার মধ্যে, সেই ক্ষেত্রে আমার তো দেখা গেছে যে সমস্যা হবেই। তো এর জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট, নিজের আগে জানা যে আমি কোন ফিল্ডের উপর আমার এক্সপার্টিস আছে বা ইন্টারেস্ট আছে, তারপর ওইভাবে সুপারভাইজার খুঁজে বের করা। কারণ আমি একটা নতুন ফিল্ডে কাজ করবো, আমি এটা আলটিমেট কিছুই জানি না, বাট তারা কিন্তু যারা এই ফিল্ডে কাজ করে তারা এক্সপেক্ট করে আমার একটা স্টুডেন্ট আসবে, তো তাহলে সে তো অটোমেটিক কিছু কাজ করবেই এই জিনিসগুলা। আর যেহেতু আলটিমেট পিএইচডি বা মাস্টার্স করতে আসতেছে, পিওর কিছু নলেজ থাকবে। এখন যদি এদেরকে নিয়ে হাতে ধরে কাজ করাইতে হয়, সুপারভাইজারের তো দেখা গেছে মেজাজ খারাপ হয়ে যাবে। তো এটা কমন। তো এই জিনিসটাই হয় আর কি। আলটিমেট দেখা গেছে যে নিজে থেকে মানে এমন 6 মাস আগে দেখা গেছে পিএইচডি অফার পাইছে, 6 মাসের নিজে থেকেও মানে নতুন ফিল্ড, তার কোনো আইডিয়া নাই, ওটা ম্যাটার করে না। বাট ওই 6 মাসে যদি ওই লেভেল পর্যন্ত তাকে নিয়ে যাইতে পারে না, আমি 6 মাস তাহলে নিজে থেকে স্টাডি করি, তারপর একটু দেখি, তারপর আমি যাই সরাসরি কাজ করবো। একেবারে নতুন একটা ফিল্ড, আমি কিছুই জানি না, হুট করে ল্যাবে গেলাম বা কোনো একটা দেখা গেছে টাস্ক আমি শুরু করলাম, তো আলটিমেট কিছুই জানি না, সবকিছুই ভুল হইতেছে, তখন সুপারভাইজার সাথে ঝামেলা হবে বা মানে ওই রকম একটা প্রায়োরিটি পাবে না। তো এই জিনিসটা আমি বলবো যে যদি কারো স্কিল থাকে একটা স্পেসিফিক ফিল্ডে, ওই রিলেটেড কাজ যদি কেউ করে বা ওটা চেঞ্জ করে একটা সার্টেন টাইম পর, তাহলে কয়েকটা বেনিফিট হয়। একটা হলো সুপারভাইজারের থেকে আরো এক্সট্রা কিছু বেনিফিট পাওয়া যায়, প্লাস হলো ওই যে রিলেটেড যে ফিল্ডটা আছে ওইখানে একটা বড় ধরনের কোলাবোরেটিভ একটা নেটওয়ার্ক তৈরি হয়। সেটা ইভেন্ট, কনফারেন্স, প্লাস হলো বা পিস প্রেজেন্টেশন, বিভিন্ন কিছু দেওয়ার মাধ্যমে। তো আদারওয়াইজ যদি ওই স্পেসিফিক ফিল্ডে স্কিল না হয়, সেই ক্ষেত্রে শুধু ল্যাবেই থাকবো, দেখা গেছে এদিকে কাজও আগাবে না, কেরিয়ারও হবে না, এদিকে সুপারভাইজারের লগে ঝগড়া। তো আলটিমেট কোলাবোরেশন দিয়ে কি হবে? কোলাবোরেশন দিয়ে লাভ নাই। তো কোলাবোরেশন খুবই বেনিফিশিয়াল প্রত্যেকটা স্টুডেন্ট, প্লাস কারণ এটা হলো একটা নতুন একটা অ্যাক্সেস দেয়, সেটা জবের জন্য হোক, ফার্দার ফিউচার যে অপরচুনিটি গুলোর জন্য। তো সেটা তো নেওয়ার জন্য যে অবস্থা সেটা তৈরি করতে হবে, সেটার জন্য আগে নিজের প্রস্তুত করতে হবে। আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট। কোলাবোরেশনের আগে নিজের যে এক্সপার্টিস গুলো এটাকে যদি রিফাইন করা যায়, প্লাস হলো একটা নির্দিষ্ট পর্যায়ে নেওয়া যায়, আমার মনে হয় কোলাবোরেশন তারপরে কাজ করবে, বাট আগে এটা ওইভাবে কাজ করবে না। ধন্যবাদ ভাইয়া। এখন রবীন্দ্রনাথের হচ্ছে একটা উক্তি বলতে চাচ্ছি যে শেষ হয়েও হলো না শেষ, ছোট গল্পের থেকে। তো আমি ভেবেছিলাম যে হয়তোবা আমাদের সব ইনকোয়ারিজ গুলো এখানে হয়তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখন আমাদের সামনে যে স্লাইডসটা রয়েছে সেখানে আমি বেশ কিছু মানে ভিজুয়ালাইজ করতে পারছি জিনিসগুলো, এন্ড আমার মধ্যে আরো ইনকোয়ারিজ অ্যাকচুয়ালি ইনক্রিজ হচ্ছে। যেমন আমরা এখানে একটা বই দেখতে পাচ্ছি যে গল্পে গল্পে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আমি একটু এই বইটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে এই বইটার হচ্ছে স্পেশালিটি কি,
বা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে এই বইটা মানে কালেক্ট করতে পারবো বা এটার কে হচ্ছে মানে অ্যাভেল করতে পারবো এই বইটা, একটু যদি বলতেন। আচ্ছা, এই বইটা আমি নরমালি যেহেতু প্যান্ডেমিকের যে টাইমটা ছিল, বাড়িতে থাকতাম, ঘোরাঘুরি করতাম, গার্মেন্টসে যাইতাম, কাজ করতাম, শিখতাম। তার মধ্যে মনে হলো যেহেতু বায়ো ইঞ্জিনিয়ারিং রিলেটেড ফিল্ডে কাজ করছি, দেশেও বিভিন্ন ইউনিভার্সিটিতে যাওয়া হয়েছে ট্রেনিং এর জন্য, ট্রেনিং করানোর জন্য। তো তারপর মনে হলো হয়তো বা আর কখনো যাওয়া হবে না এখান থেকে, যদি আবার চলে যাই দেশের বাইরে, তাহলে একটা বই লিখে যাওয়া যায়, যেটা হয়তো বা স্টুডেন্ট যারা আছে বা বাংলাদেশের রিসার্চার যারা আছে তারা অ্যাটলিস্ট করে এই আপ টু ডেট যে রিসার্চ গুলো হচ্ছে বায়োলজিক্যাল ফিল্ডে, তো সেটা জানতে পারবে। তো মেনলি ওই ওই থেকেই আর কি লেখা। তো এই বইটা মেনলি লেখা হলো জিনোম এডিটিং, অনেকটা হলো এটা এমন একটা টুল, অনেকটা মাইক্রোসফট এক্সেল এর মতো বায়োলজিতে, বাট এই টুলের কাজ লেখালেখি, কিন্তু এটা কি আলটিমেট হিউম্যান যে জিনোমটা আছে আমাদের বডিতে, যে কোডগুলো আছে, কোডগুলাকে লেখা এবং এটাকে এডিট করার কাজে ব্যবহৃত হয়। সামহাও এরকম হতে পারে যে কারো ডায়াবেটিস হয়েছে, বাট ডায়াবেটিসের জন্য স্পেসিফিক কিছু কোড আমাদের বডিতে আছে, ওই কোডটাকে সামহাও যদি আমরা ইরেজ করে দিতে পারি এই টুলস এর মাধ্যমে এবং রিপ্লেস করতে পারি বেটার একটা কোডের মাধ্যমে, জিনোমিক কোডের মাধ্যমে, তাহলে ওই সমস্যার সমাধান হবে। তো অনেকটা হইলো কম্পিউটার সায়েন্সে যেরকম থাকে না যে ওয়েবসাইট হ্যাক করে দেয় বা কোনো একটা সার্ভার হ্যাক করে দেয়, এর মানে কি কম্পিউটারের ওইখানে কোডের মধ্যে একটা বাগ আছে। তো বাগটাকে সামহাউ যদি আইডেন্টিফাই করা যায়, তো মানে অনেকটা ওই ধরনের টেকনোলজি বায়োলজিক্যাল সায়েন্সে, যেটা মানে আলটিমেট, এটাই ফার্স্ট বই ছিল বাংলাদেশে জিনোম এডিটিং এর উপর। এটা তাম্রলিপি থেকে 2022 আর কি প্রকাশন। ধন্যবাদ ভাইয়া। আমি এবার একটু বায়ো বাংলা সম্পর্কে জানতে চাচ্ছি, কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে, আমরা এই স্লাইড থেকে দেখতে পাচ্ছি যে 16 জুন 2017 একটা ইভেন্ট করা হয় বাংলাদেশে সিনথেটিক বায়োলজির উপর। তো এটা সম্পর্কে যদি একটু বলতেন, এন্ড এই ধরনের ইভেন্ট কি আমরা সামনে পেতে যাচ্ছি কিনা যদি আমাদের জানাতেন। আচ্ছা, আমি 2000, এটা কত সালের কথা বলতেছেন? 17? 17। জি। আচ্ছা, এটা বায়ু বাংলার শুরুটাই হয় ওইখান থেকেই আর কি, 2017 থেকে। এটা কারওয়ান বাজারে যে বাংলাদেশ গভর্নমেন্টের যে আইসিটি ভবন ছিল ওইখানে প্রোগ্রামটা করা হয়। তো মেনলি চাইনিজ চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং এর কোলাবোরেশনে। তো তখন মেইনলি ডেটা স্টোরেজ, ডিএনএ ডেটা স্টোরেজ, যেটা হলো নাভিডিয়া বলে এটাকে, এখন যেরকম একটা বিশাল একটা কোম্পানি না যে এআই রিলেটেড যে ডেটা স্টোর করে। হ্যাঁ, তো জি। তো ওরা যে কাজটা করতেছে অনেকটা ওইটারই বায়োলজিক্যাল ফর্মে, এখন এটা দুনিয়াব্যাপী ব্যাপক কাজ হইতেছে। তো ওদের সাথে কোলাবোরেটিভলি সিনথেটিক বায়োলজির যে বা বায়ো ইঞ্জিনিয়ারিং এর যে কনসেপ্টটা, সেটাই আলটিমেট এই প্রোগ্রামের মাধ্যমে শুরু করা হয়। যে তার পরবর্তীতে ওইটার সাথে সাথে আমরা বায়ো বাংলা শুরু করি। বায়ো বাংলা মেইনলি আমাদের কাজ ছিল ইউনিভার্সিটিতে যাওয়া, আমাদের ল্যাব ছিল এখানে, স্টুডেন্ট রিসার্চার যারা ছিল তাদেরকে লাইফ সায়েন্স রিলেটেড, যেমন ডেটা সায়েন্স প্লাস হলো জিনোমিক সায়েন্স, জিনোম এডিটিং, বায়ো এন্টারপ্রেনারশিপ, এই 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 টপিকগুলোর উপর ট্রেনিং দেওয়া হতো। আমরা আমাদের ইন হাউস ট্রেনিং ছিল, প্লাস হলো ইউনিভার্সিটিগুলোতে গিয়েও ট্রেনিং করাইতাম। তো এটাই আর কি মানে আমাদের ইয়া ছিল, মেন উদ্দেশ্য ছিল একটা আর কি, সামাজিক একটা উদ্যোগ ছিল, যেটার মাধ্যমে আলটিমেট সামহাউ এই ধরনের টেকনোলজিটাকে ইন্ট্রোডিউস এবং এর মাধ্যমে বেনিফিট নিয়ে আসা দেশের বিভিন্ন সেক্টরে, যে এই সায়েন্সটা যেটা নিয়ে আসা যায়। আর যে জিনিসটা হলো সামনে এই ধরনের ট্রেনিং বা হবে কিনা আমার মনে হয় না এটা এখন আর পসিবল হবে। হয়তো বা ফার্দার যদি কখনো সুযোগ হয় তখন করা হবে, সেটা আসলে জানা নাই যে কখন সেটা। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমরা অবশ্যই হচ্ছে এটার জন্য eagerly ওয়েট করছি এবং প্রে করছি যাতে হচ্ছে এরকম কোনো একটা ইভেন্ট যদি আমরা সামনে পাই তো আমাদের জন্য ভালো। অ্যান্ড ভাইয়া, আরেকটা ব্যাপার নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে IGEM টিম সম্পর্কে, যে পাকিস্তান ফার্স্ট IGEM টিম, এটার যে আমরা একটা ভিজুয়ালাইজেশন দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে, স্লাইডে, এটা নিয়ে যদি একটু বলতেন। এটা হলো অনেকটা কম্পিটিশন, মানে কম্পিটিশনের মতো। এটা ওই সময় হতো এমআইটিতে। তো আমরা 2016-তে কাজ করি, আমরা 11 জন টিম মেম্বার ছিলাম। তো
তো এখানে আমরা 8 মান্থ ল্যাবে কাজ করি। আমরা বায়োসেন্সর ডেভেলপ করি। বায়োসেন্সর বলতে হলো অনেকটা স্ট্রিপের মতো, লিটমাস টেস্টের মতো, বাট ইঞ্জিনিয়ারগুলো ব্যাকটেরিয়াগুলো করে ইঞ্জিনিয়ার করে এটাকে সেন্সিং ক্যাপাসিটি দেওয়া, যেটা নাকি আলটিমেট সেন্স করতে পারে যে এনভায়রনমেন্টে কি পরিমাণে টক্সিক ইনগ্রেডিয়েন্ট আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস হলো অন্যান্য যে হার্মফুল এয়ার পলিউটেন্ট আছে, সেটা এটাকে অ্যাবজর্ব করে এটাকে একটা রিড দিতে পারে যে আলটিমেট লেভেলটা কি, লেভেলটা এই এয়ারের লেভেলটা কি হাই নাকি লো। তো এটা আমরা মেনলি ডেভেলপ করছিলাম যে কারেন্ট সিলিন্ডারে যে ইটা আছে, তো এইখানে মানে ওই স্ট্রিপটা ধরে দেখার চেষ্টা করার একটা ছিল, আমাদের উদ্যোগ ছিল যে এই কারটা কি আলটিমেট রোডে চলাচলের যোগ্য কিনা। তো সেটাই থেকে এই তো আমাদের এটা হলো আমার জন্য ছিল এটা ফার্স্ট রিসার্চ অ্যাজ এ অফিসিয়াল ওয়েতে। এখানে আমরা পরবর্তীতে ব্রোঞ্জ জিতি এমআইটি থেকে। এটা আর কি আমাদের বলা যায় যে সিনথেটিক বায়োলজি ইন্টারেস্টের পরে প্রথম কাজ। আচ্ছা, ওকে ভাইয়া, তো ধন্যবাদ আপনার এত ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সাথে কিছু সময় শেয়ার করার জন্য, এবং এত সুন্দর করে রিসার্চের বিভিন্ন কমপ্লেক্স টপিক গুলো এবং আমাদের যে ইনকোয়ারিজ গুলো এগুলো টাইম নিয়ে ধৈর্য সহকারে বোঝানোর জন্য। সো আমি আশা করছি আমাদের আজকের এই অনুষ্ঠান এবং পডকাস্টটি আমি আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। অ্যান্ড আমাদের এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন ফেসবুকে লাইভ থেকে এবং আদার্স সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ফার্দার পডকাস্ট সম্পর্কে জানতে অনুরোধ করব আমাদের ফেসবুকে যে অফিসিয়াল পেজ রয়েছে সেগুলোতে হচ্ছে একটা লাইক অথবা ফলো দিয়ে আমাদের পাশে থাকার জন্য। সো ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। আমাদের আজকের পডকাস্টটা এখানেই শেষ হচ্ছে। মাসুম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এইভাবে যুক্ত থেকে আমাদেরকে এত সুন্দরভাবে ব্যাপারগুলো উপস্থাপন করার জন্য। আমরা ইন ফিউচার আমরা মাসুম ভাইয়ের সাথে আরো ফিউচার কোলাবোরেশনের এবং তার কিছু প্রজেক্টে আমাদের এখানে যারা স্টুডেন্টস আছে বা আমাদের যারা এক্সিস্টিং বা পটেনশিয়াল রিসার্চার আছে তারাও আসলে খুব জানতে আগ্রহী, যে অনেকেই বাইরে স্টার্ট আপ বা ওভারঅল ব্যাপারগুলো নিয়ে অনেক ধরনের তাদের কোয়েরিজ গাইডেন্স পেতে চায়। আমরা ইন ফিউচার আমরা আবারও মাসুম ভাইকে আমাদের মাঝে পেতে চাই এবং আমরা আবারও ইন ফিউচার কোলাবোরেশনে যেতে চাই মাসুম ভাইয়ের সাথে। মাসুম ভাই, আই হোপ আমরা সেটা পারবো। হ্যাঁ, অবশ্যই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অলরেডি অনেক মনে হয় সময় বেশি নিয়ে ফেলেছি, অলরেডি 1 ঘন্টার বেশি। তো আমার আমার নিজেকেও দেখা গেছে একটু বাইরে যেতে হবে, পরে হয়তো আবার দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে। ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া।